আজ আমরা বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত কবি, নাট্যকার, গীতিকার এবং দেশপ্রেমী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তী পালন করতে একত্রিত হয়েছি। দ্বিজেন্দ্রলাল রায় শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চেতনার এক শক্তিশালী কণ্ঠস্বর। তার রচিত অসংখ্য দেশাত্মবোধক গান আজও আমাদের হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। তার গান ধনধান্য পুষ্প ভরা, আজও বাঙালির গর্ব ও আবেগের প্রতীক। আমরা প্রথমে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করব। পুষ্পার্ঘ নিবেদনের জন্য আমাদের কলেজে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং ছাত্রছাত্রীবৃন্দরা রয়েছে, সকলকে আমি অনুরোধ করব পুষ্পার্ঘ নিবেদনের জন্য এবং পরে পুষ্পার্ঘ নিবেদন করব। সকলকে ডেকে নিচ্ছি, সকল শিক্ষক শিক্ষিকাকে ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। মঞ্চের সামনে আপনারা অবশ্যই চলে আসবেন। ফ্যান বন্ধ করতে হবে। সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো করদানির মাধ্যমে স্যার ম্যাডামদের উৎসাহিত করার জন্য। এবং একে একে আমি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য অনুরোধ করব। যান ম্যাডাম, স্টুডেন্ট অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য।
স্টুডেন্টরা আসো। আস্তে আস্তে দেখো, ওই পাশ দিয়ে দাও। হ্যাঁ, ওখান দিয়ে দাও। কলেজের শিক্ষক মাননীয় সোমনাথ ঘোষ মহাশয়, আমি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভ জানাই। আর আজকে কিন্তু জন্মদিন, ঠিক আছে? সুতরাং একটু তোমরা আশ্বাসই করতে পারো। আমি যখন মনে হচ্ছে আলোচনা করছিলাম যে জন্মদিন একটা কেমন যেন মনে হচ্ছে আমার চলে যাওয়ার দিনের মতো মনে হচ্ছে। আসলে এখনকার জন্মদিনে একটা সংজ্ঞা হয়ে গেছে যে আমাদের কাছে যদি নিয়মে কোনো কেক না আসে তাহলে জন্মদিন পালন হয় না, বা কোনো রেস্টুরেন্টে না খেতে পারে না। কিন্তু ইনি তো শ্রদ্ধেয় মানুষ, তো আমরা জানি যে বাংলা সাহিত্যের একজন দিগ্বিজয় মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই ওনাকে জানি, কিন্তু ঠিক তেমনভাবে দ্বিজেন্দ্রলাল রায় একজন বিখ্যাত মানুষ ছিলেন। এবং আমাদের কলেজটার সব থেকে বড় কথা হচ্ছে যে নদিয়া জেলার খুব সংলগ্ন এলাকাতে, একদম কাছাকাছি 1 কিলোমিটার গেলে নদিয়ার মধ্যে আমরা পড়ে। এবং নদিয়া জেলার গর্ব যারা তারা সেখানকার বাসিন্দা তারা সবাই জানে যে নদিয়া জেলার গর্ব বলতে গেলে আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে জানি। তো সেই ক্ষেত্রে ওনার আজকে জন্মদিন ছিল একচুয়ালি 19 তারিখে, যেহেতু সেদিন আমাদের ছুটির দিন ছিল। আজকে তার জন্য আমাদের উদযাপন করা হচ্ছে। তার সম্পর্কে বলতে অনেক গেলে অনেক সারাটা দিন লেগে যায়। তো তিনি রবীন্দ্রনাথের তার একটা খারাপ দিক ছিল যে উনি রবীন্দ্রনাথের প্রথম দিকে খারাপ দিক বলতে আমরা জানি, কিন্তু আসলে উনি সেটা ছিলেন না। রবীন্দ্রনাথকে উনি নাকি সবসময় ঘৃণা করতেন, বলতেন যে উনি তো বুর্জোয়াদের কবি সাহিত্যিক, উনি বড় লোকেদের লেখক, উনি ভাবতেন। কিন্তু শেষ জীবনে উনি তার কাছে ক্ষমা চেয়েছিলেন তার জন্য। রবীন্দ্রনাথ কিন্তু তার জন্য কোনোদিন ওনাকে কখনো তিরস্কার করেননি যে আপনি এটা কেন আমাকে বলছেন। উনি ব্যঙ্গ করে রবীন্দ্রনাথ তার রচনাও লিখেছেন, কিন্তু শেষ জীবনে উনি ক্ষমা চেয়ে গেছেন। এবং অ্যাক্সিডেন্টালি তোমরা বলো আর যাই বলো না কেন, ওনার মৃত্যুদিন যখন মৃত্যু বছর যেটা, সেটা আবার রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি সেই সময়টা। তো এটা একটা খুব ইনসিডেন্ট ঘটনা ঘটেছিল। তো সেই ক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা কি হিসেবে জানি এবং না জানি তার একটা বর্ণনা তোমাদেরকে বলি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি যেমন ছিলেন নাট্যকার, গীতিকার এবং সুরকার। ঠিক আছে, তোমরা জেনে থাকবে যে বাংলাতে যত রকমের গান হয়, রবীন্দ্র গান বা যে কোনো ঘরানার গান হয়, সব থেকে কঠিন কিন্তু জানি না কারা কারা গান জানো বা শেখো, সব থেকে কঠিন কিন্তু দ্বিজেন্দ্র গীত। এটা শিখতে অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য, অনেক কিছু কঠোর পরিশ্রম করার পরে এই গানটা করা যায়। রবীন্দ্রসঙ্গীত হয়তো তুমি করতে পারো, অনেকটা রেওয়াজ করার পর, অনেকটা অভ্যাস করার পর সেই ভাবটা আনতে পারো। কিন্তু এইটা নাকি যারা গান করে তাদের ইন্টারভিউ শুনেছি, এটা খুব কঠিন। এই জন্য অনেকে কেউ দ্বিজেন্দ্র গীতি করতে চায় না। দেখবে কোনো অনুষ্ঠানে যখন জিজ্ঞাসা করবে কাউকে, তারা একটা কথাই বলে যে কী করবে না, কেউ বলে ক্লাসিক সং করবো, কেউ বলে এই করবো ওই করবো, কেউ বলে রবীন্দ্রসঙ্গীত করবো, কিন্তু কেউ বলে না
যে দ্বিজেন্দ্র গীতি পড়ো। দ্বিজেন্দ্র গীতি পড়তে চায় না কেন? এই গানটা বোঝার মতো অনেক মানুষের মধ্যে মানসিকতা থাকে না, খুব কঠিন, এবং যারা পড়ে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়। ঠিক আছে? তো এই হচ্ছেন গীতিকার সুরকার ছিলেন, এবং বাংলা ঐতিহাসিক নাটকে এনার যে মানে সীমিত একটা পরিশ্রম, সেটাকে আমরা বেশি করে মানে দেখি। আমরা ওনাকে যদি এখন বলি যে বাংলা নাটকের ইতিহাস যদি আমরা পড়তে যাই, সবার প্রথমে আমরা দেখি যে ডিএল রয়ের প্রসঙ্গ আসছে। ডিএল রয়কে আসতেই হবে, কারণ ওনার লেখা বিভিন্ন রকমের বই আমরা জানি। নাটক হিসেবে বাংলা সাহিত্যে যারা পড়াশোনা তারা অবশ্যই জানো, যেমন শাহজাহান আছে, নূরজাহান আছে, মেবার পতন আছে, তারপরে সীতা আছে, বিশ্ব আছে, অনেক রকমের বই আছে। ওনাকে আমরা ওই হিসেবে দেখি, কিন্তু উনি একাধারে যেমন নাটকও লিখেছেন, তেমন সুরকারও ছিলেন, গীতিকার ছিলেন, এবং কবি ছিলেন, আরো অনেক কিছু। তো ওনার জন্ম হচ্ছে 19শে জুলাই 1863 সালে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। তোমরা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো বা কৃষ্ণনগরে গেছো, দেখবে ওখানে স্টেডিয়াম ডিএল রয়ের নামে, লাইব্রেরি ডিএল রয়ের নামে, কলেজ ডিএল রয়ের নামে। ঠিক আছে? এমনি অনেক বড় বড় লোক সংস্কৃতি সম্পূর্ণ যা কিছু আছে সব ওনার নামে করা হয়েছে, কারণ উনি ওইখানকার ছিলেন এবং ওখান থেকে পড়াশোনা ওই কৃষ্ণনগরে তার প্রাথমিক শিক্ষা করার পরে তিনি গেছিলেন কলকাতায় পড়াশোনা করতে। তারপরে তিনি বিলাতেও গেছেন, বিলাতে গিয়ে তিনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন। ওখান থেকে আসার পরে তিনি একজন ইংরেজ সরকারের অধীনে একজন কর্মচারী হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বাংলা সাহিত্য রচনা, তার যে গবেষণা বা তার লেখালেখি, কবিতা, গান, লেখা সব দিকে কিন্তু নজর রেখেছিলেন। মানে অনেকটা সব্যসাচীর মতো, মানে দু হাতে তিনি কলম চালাতে পারতেন, এটা ব্যাপার। এছাড়া অনেকে কি হয়, আমি একটা কাজ পেয়ে গেছি সরকারি, ঠিক আছে, করলাম না, ছেড়ে দিলাম, বাদ দিলাম, হয়ে গেছে, আমার দুটো পয়সা হয়ে যাচ্ছে, তারা হতে পারলে হলো। কিন্তু না, তিনি বড় একজন পদে চাকরি করা সত্ত্বেও কিন্তু তিনি দু হাত ভরে লিখে গেছেন, বাংলা সাহিত্যে তার অবদান রেখে গেছেন। এটা একটা বিষয়। এছাড়াও তিনি কি করেছেন যে ওই রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন। সব থেকে বড় কথা, তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের থেকে আলাদা ছিলেন। রবীন্দ্রনাথের সমসাময়িক থাকা কবিদের মধ্যে কি একটা সমস্যা জানো তো? রবীন্দ্রনাথকে সবাই কপি করতে চায়। আমরা যেমন এখন দেখি, আমরা এখন অরিজিৎ সিং এর সময় বাস করছি গানের দিক থেকে। আমরা সবাই অরিজিৎ সিং মনে করি, অরিজিৎ সিং যখন একটা স্যাড সং করে আমরা সেটাকে কি করি না, সেটাকে গুনগুন করি, গান করি, বা দুঃখ পাই, বা স্ট্যাটাস দিই, ভিডিও দিই, বা কন্টেন্ট তৈরি করি। কিন্তু কখনো কোনো বিখ্যাত মানুষের কপি পেস্ট করতে যাওয়া ঠিক হবে না। রবীন্দ্রনাথকে সেই সময় সাহিত্যিকরা, লেখকরা, কবিরা কি করেছে, পুরো হুবহু কপি পেস্ট করে ফেলেছে। এরপরে কি হয়েছে, অনেক ভালো ভালো কবি সাহিত্যিকের জন্ম নির্ভুল হয়ে গেছে, এখানে ধ্বংস হয়ে গেছে নির্ভুল হয়ে গেছে। এইটা কিন্তু কখনোই কাম্য নয়। রবীন্দ্রনাথ যখন ভিডিও করা বলেছে যে আমাকে দেখে আমার ঘটনা বা আমার ভাবনাকে নিয়ে ভেবো না, তোমরা আলাদা কিছু তৈরি করো। যেমন ডিএল রয় তৈরি করেছে, সম্পূর্ণ সব মানে বিরোধিতা করে গেছেন, এবং নিজের লেখাতে একটা আগুনের মতো তিনি মানে কি বলবো ধারা বাংলা সাহিত্যে দিয়ে গেছে, যেটা রবীন্দ্রনাথের থেকে সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথের সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন, এটা একটা তার বৈশিষ্ট্য। যেমন জীবনানন্দ একদম সম্পূর্ণ আলাদা। তিনি যেমন শামুক, গুগলি, এমনকি পেঁচা, মরা চাঁদ, তারপর হচ্ছে তোমার কি মাছের মানে কি বলে ওটাকে পটকা বলে, ওইটা নিয়ে বলতে লিখেছে। ঠিক আছে? তো ওনার যেমন আমরা ওনাকে চিনতে পেরেছি ওদের থেকে আলাদা হিসেবে, ঠিক তেমনই দ্বিজেন্দ্র রায়কে আমরা চিনতে পারি তার নাটকের ঐতিহাসিকতায়, তার নাটকের দেশাত্মবোধক যে ব্যাপারটা, সেটাকে সম্পূর্ণভাবে তার মধ্যে দেখা দিয়েছে। তাই জন্য আমরা তাকে মনে রাখতে পারি। এবং সবথেকে বড় কথা, তিনি ওই সমসাময়িক হয়েও রবীন্দ্রনাথ থেকে আলাদা একটা ঘটনা তৈরি করতে পেরেছেন, এটা তার একটা বৈশিষ্ট্য। এছাড়াও তিনি কি করেছেন, তার যে বিখ্যাত গান, ছবিগুলো এখান থেকে তুলবি, সেই সময় আমরা জানি সবাই যে আমরা ব্রিটিশ শাসনের অধীনে আছি, সুতরাং সেই সময় আমাদেরকে ম্যাডাম স্পিচ দিচ্ছে, ম্যাডাম পজিটিভ ভাইব দিতে হবে। যেমন আমরা রবীন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দের স্ববিরোধিতা করলেও, তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে সেন্সিটিভ বলে গেছিলাম যে মানে ভারতবর্ষের কিছু পজিটিভ জানতে চাও বা ভারতবর্ষকে জানতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো। ঠিক তেমনই তিনি ভারতীয় যে বিপ্লবী, এই বিপ্লবীকে কিন্তু উদ্বুদ্ধ করার জন্য দেশাত্মকে দাঁড় করে গেছেন। আমরা একটু আগে দেখলাম ম্যাম আমাদেরকে বলেছেন যে তার বিখ্যাত গান ধর্মদানের পুষ্প করা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। হয়তো এর পরবর্তীকালে আরো অনেক অনেক গান বেরিয়েছে, যেমন জনগণ মন আমাদের গান, যেমন বন্দে মাতরম এখন আরো আমরা আমাদের সামনে আসছে, উঠে আসছে। প্রত্যেকটা কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় সেটাকে মানে করতে বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে। তো সেটা একটা ব্যাপার। তাহলে হয়তো একটা দিন এমন হতে পারতো এই গানটাই হয়তো তাদের সঙ্গীত হতে পারতো।
সুতরাং তার যে দেশাত্মবোধক গানের লেখা বা নাটক বা রচনা সব কিছুতে তিনি পজিটিভ ভাইব দিয়ে গেছেন। এবং এই বিখ্যাত মানুষটা ঠিক 1913 সালে রবীন্দ্রনাথ যে বছর নোবেল পুরস্কার পাচ্ছেন ঠিক সেই বছরই তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু যাওয়ার আগে আমাদের বাংলা সাহিত্যকে অপূর্ব মানে মাধুর্যপূর্ণভাবে তার লেখনী দ্বারা, তার ভাবনা দ্বারা, তার গানের দ্বারা, তার সুরের দ্বারা আমাদেরকে তিনি মূর্ছিত করে দিয়ে যাচ্ছেন। এই ভাবনা, এই ধারা আমাদের মধ্যে যেন আসে, আমরা যেন দেখি, এই কামনা থাকবে তোমাদের কাছে আমার শিক্ষক হিসেবে। এবং ওনার আজকে এই শুভ জন্মদিন উপলক্ষে ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। এবং উনি হয়তো আরো কিছুদিন থাকলে হয়তো আমাদের মধ্যে আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন, হয়তো স্বাধীনতা সংখ্যা দেখলে আমরা আরো বেশি খুশি হতাম। কিন্তু মানুষের তো সবকিছু পূর্ণতা পায় না। এর মধ্য দিয়ে উনি যেটা করে গেছে সেটা আমাদের কাছে সত্যি চিরকৃতজ্ঞ থাকবো আমরা। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা রইল ওনাকে, ভালো থাকবেন। আর এখানে থাকুন না কেন, এটা আমার একটা কামনা থাকে। ঠিক আছে? অজানা অনেক তথ্য আমরা জেনে নিলাম স্যারের কাছ থেকে। সত্যি স্যারকে ধন্যবাদ না জানালেই নয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আরও একবার। আমি পরবর্তীতে আবৃত্তির জন্য ডেকে নেব দেবিতা দাস। তুমি মঞ্চে চলে আসবে। দেবিতা দাস। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে আমি একটা আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ম্যাল যে নয়। ম্যাল ওঠ রে এখন, শতাব্দী শতাব্দী পরে আবার সে নবীকর ভাসুক ভুবন। দেখ সকলেই হাসে, আনন্দ সাগরে ভাসে। তুমি কেন রবে আর্য বিষাদে মগন? বিভাবরী অবসানে ওঠ রে প্রফুল্ল প্রাণে প্রিয় ভাতৃগণ। ইতিহাস মধুসুরে তব জাগরণ করে ভারত গৌরব গান করেন কীর্তন। শুনি তাহা কোন প্রাণে আছো পড়ি এই স্থানে পড়িয়ে শোনো। ধন্যবাদ জানাই দেবিতাকে। পরবর্তীতে আমরা একটি ভিন্ন সাল দেখে নেব, একটু নৃত্য দেখে নেব। নৃত্যে রয়েছে অর্পিতা নন্দী এবং আবৃত্তিতে প্রস্তুত থাকবে দেবী হাজরা। পরবর্তীতে আবৃত্তিতে প্রস্তুত থাকবে দেবী হাজরা। এখন মঞ্চে আসবে অর্পিতা নন্দী। হ্যাঁ, রেকর্ডিং চলছে। এটা তো দিতেই হবে, এটা তো ফটো বা আলাদা করে তুলতে হবে। আচ্ছা, শুরু হোক। রেকর্ডিং স্টার্ট। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এখন টাইমটা বাড়ছে। এটা স্টপ করে ফটো তুলতে হবে। এমনি চলবে।
আবৃত্তি শুনে নেব দেবী হাজার কাছ থেকে। নিশাসমূহেরই মহিষ নিবিড় অন্ধকার, আরে অন্তঃকোণে থাকি বল কি কারণে, কি বা কাজ এ জীবনে চিরদুঃখী অভাগার, কোথা আজ পিতা মাতা, কোথা ভগ্নী কোথা ভ্রাতা, হে চিরদুঃখী হেথা কচিল দুঃখ সংসার, ডুবরে জীবন তবে কাল সাগর নীরবে, নাহি তোর কেউ হবে ফেরিবে যে বস্ত্রধার, থাকিব কাহার তরে কে আছে বল আমার। নমস্কার। আমরা আরো একটি ভাষ্য শুনে নেব আমাদের কলেজে। সোমনাথ স্যারের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য কিছু জানলাম, অনেক কিছু জানলাম। আর যার জন্মদিন সেই সম্পর্কে আমি খুব বেশি অবগত নই, কিন্তু আমার বন্ধুর সুবাদে কিছু উপন্যাস কিংবা ছোট গল্প, কিছু সাহিত্য পড়ার আমার স্বাদ হয়েছে। তো এখান থেকে এইটুকুনি জেনেছি যে সাহিত্যের মধ্যে যে একটা রস, একটা আস্বাদন আছে নিজেকে হারানোর জন্য, তাই এনার লেখাও কিছু সেই দৃষ্টান্ত আমি পেয়েছি। একটা গানের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। তিনি যেটা বলছেন যে ধনধন্য পুষ্পমালা এই আমাদের বসুন্ধরা, তার ভালোবাসাটা শুধুমাত্র সংকীর্ণ তার আঞ্চলিক কেন্দ্রিকতা নয়, তার যে ভালোবাসাটার যে স্তর, সেটা আমাদেরকে একটা আন্তর্জাতিক স্তরে যে একটা মেলবন্ধন যে বেঁধে রাখা, যে চেষ্টা, যে প্রয়াস, সেটা আমার সত্যিই খুব একটা অনন্য তার কাছ থেকে পাওয়া। যে আমাদের শুধু নিজেদের মধ্যে নাই, আমরা সামগ্রিকভাবে যদি এইভাবে আগামী দিনে এই কলেজের বিভিন্ন প্রোগ্রামগুলো আসতে পারি, তাহলে এই কলেজটা হয়তো আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে এই আশা রাখি। তোমরা আগামী দিন প্রোগ্রামগুলো এইভাবে উপস্থিত থাকবে। আর ধন্যবাদ জানাই আমাদের মমিতা ম্যাডামকে। দ্বিজেন্দ্রনাথ রায় আমাদের শিখিয়েছেন যে সাহিত্য ও সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং জাতিকে জাগ্রত করার শক্তিশালী হাতিয়ার। তার রচনা আজও আমাদের সত্য, সাহস এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। আজ তার জন্মজয়ন্তীতে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আদর্শ